This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে মাওবাদী দমন অভিযানে এ যাবৎ সবথেকে বড় সাফল্য ছত্তিশগড়ের নারায়ণপুরের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হলো সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসব রাজের। সিপিআই মাওবাদী তৈরির পর এই প্রথম দলের শীর্ষ পদে থাকা নেতার মৃত্যু হলো এনকাউন্টারে। মোট ২৬ জন মাওবাদীর মৃত্যুর খবর মিলেছে। ২০২৬ সালের মধ্যে মানচিত্র থেকে মাওবাদ মুছে দেওয়ার সময়সীমার কথা আগেই জানিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বার্তার সঙ্গেই তীব্র হয়েছে ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী নির্মূল করার অভিযান। একের পর এক সংঘর্ষে মৃত্যু হয়েছে বহু মাওবাদী। এবার সেই অভিযানে এলো সবচেয়ে বড় সাফল্য। ছত্তিশগড়ের জঙ্গলে নিহত সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসবরাজ, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। বুধবারের অপারেশনে যে বড় খবর আসতে চলেছে, সকালেই সে ইঙ্গিত পাওয়া গেছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কথায়। और अभी ऑपरेशन चल ही रहा है, पूर्ण होने पर एग्जैक्ट जानकारी को दिया जाएगा। বিষ্ণুদেও সাইয়ের কথা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন সূত্র থেকে খবর আসতে শুরু করে। জানা যায়, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডে জওয়ানদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে নারায়ণপুর এবং বিজাপুর জেলার মাঝামাঝি মাওবাদীদের শক্ত ঘাঁটি মাদেতে। সংঘর্ষে বহু মাওবাদীর সঙ্গে মৃত্যু হয়েছে নামবালা কেশব রাওয়ের। বাসবরাজের মৃত্যু মাওবাদী সংগঠনের কাছে এ যাবৎ সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ২০০৪-এ সিপিআই মাওবাদী তৈরির আগে জনযুদ্ধ পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন কেশব রাও। শ্রীকাকুলামের বাসিন্দা কেশব রাও ওয়ারাঙ্গলের রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ৭০-এর দশক থেকেই তিনি জড়িয়ে পড়েছিলেন অতি বাম রাজনীতিতে, কিন্তু একমাত্র ১৯৮০-তেই ছাত্র সংঘর্ষের ঘটনাতে একবার মাত্র গ্রেপ্তার হয়েছিলেন। গোয়েন্দা সূত্রে দাবি, একসময় বাস্তারের জঙ্গলে এলটিটি জঙ্গিদের থেকে প্রশিক্ষিত হয়েছিলেন কেশব রাও। ২০০৪-এ সিপিআই মাওবাদী তৈরির সময় থেকেই দলের মিলিটারি কমিশনের প্রধান ছিলেন। ২০১৮-এ গণপতি সরে যাওয়ার পরে তিনি ছিলেন সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক। অপারেশন কাগারের অংশ হিসেবে ২১শে এপ্রিল থেকে কারেগুট্টা পাহাড় এলাকায় শুরু হয়েছে মাওবাদী দমন অভিযান, যেখানে যুক্ত রয়েছেন নিরাপত্তার বিভিন্ন ইউনিটের প্রায় ২৪,০০০ কর্মী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ, সিআরপিএফ এবং তাদের এলিট ইউনিট কোবরার সদস্যরা। সরকারি সূত্রে দাবি, ধাপে ধাপে এগিয়ে এনে এই অভিযান প্রায় শেষ পর্যায়ে। বাহিনী পৌঁছে গেছে অবুজমারের দুর্গম জঙ্গলে, যে অঞ্চল গত শতকের ৭০ দশক থেকেই অতিবাম সশস্ত্র আন্দোলনের নিশ্ছিদ্র ঘাঁটি। এবার সেই ঘাঁটি এলাকাতেই ঢুকে মাওবাদী সাধারণ সম্পাদককে খতম করল নিরাপত্তা বাহিনী। মাওবাদকে নির্মূল করার ঘোষিত যুদ্ধে যা নিঃসন্দেহে এক মাইল ফলক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের নির্দেশে পুলিশের তলবে সারা চাকরিহারা ২ শিক্ষকের। বিধাননগর উত্তর থানায় হাজিরা ২ শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারের। ডিটেল নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ। সুপ্রিয়, শুভজিৎ, দেখো, বৃহস্পতিবার বিকাশ ভবনে যে ঘটনা ঘটেছিল বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিধাননগর উত্তর থানার তরফ থেকে যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে কিন্তু নোটিশ পাঠিয়ে হাজিরার জন্য তলব করা হয়। আর সেই তালিকাতে ছিল ২জন শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। তারা গতকাল কিন্তু তাদের যে এই যে হাজিরার জন্য তলব করা হয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই কিন্তু আজ সকাল ১০টায় তাদের হাজিরা দেওয়ার জন্য বলা হয়। হাইকোর্টের নির্দেশে সেই মতোই আমরা যেটা দেখলাম, সকাল ১০টা বাজার কিছু সময় পরেই ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার তারা ২জন বিধাননগর উত্তর থানায় এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই তদন্তভার হাতে তুলে নিয়েছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং গোয়েন্দা বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন বা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ সেদিন সন্ধ্যায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে যে অভিযোগ ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আনা হচ্ছে যে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের মারধর, হেনস্থা, এমনকি সরকারি সম্পত্তি নষ্ট করা সহ বিভিন্ন ধারাতে প্রায় ১৫টির কাছাকাছি ধারাতে মামলা রুজু করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল বেরিয়ে আসার পর তারা মুখ খোলেন কিনা, কিছু জানান কিনা, নজর থাকবে। সুপ্রিয়, নজর রাখবো। আছে ও এই আন্দোলনটা পরিচালনা করছে, তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি এসেছি। আসার পরে আমি দেখলাম অনৈতিকভাবে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা একজন শিক্ষক হিসাবে আইন মানা মানুষ, তো আইনকে তো বুড়ো আঙুল দেখানো যায় না। যারা আইনকে বুড়ো আঙুল দেখায় তাদের মতো আমরা নই। আইন যেভাবে চালাতে চাইছেন আমরা আইনের পথেই থাকবো। আর পুলিশ যেভাবে সহযোগিতার কথা বলেছেন আমরা সহযোগিতার হাত বাড়াবো। আমি সেই কারণে এসেছি। আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের প্রতি যেভাবে অন্যায়
চালিয়ে সরকার আজকে পর্যন্ত কোনো রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি। তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিক বা সরকারও এদের পাশে এসে দাঁড়াক। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।